আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামের এমসিকিউ কোর্সে। সো আজকের ক্লাসে আমরা আসলে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের যে প্রথম চ্যাপ্টার যেটা আছে, যেটাকে আমরা বলি ভৌত জগৎ এবং পরিমাপ, যেটা আসলে একটা অবহেলিত চ্যাপ্টার। এই চ্যাপ্টারটার পর আমরা খুব বেশি একটা গুরুত্ব দিই না, অ্যান্ড সত্য কথা বলতে এখান থেকে আমাদের খুব একটা কঠিন কোয়েশ্চেন আসেও না। সো এই চ্যাপ্টারটার বিগত বছরে বা বোর্ডে আসলে যে ধরনের এমসিকিউ আসছে ওইগুলোকে আমরা টাইপ ওয়াইজ ভাগ করছি, প্লাস হচ্ছে যেগুলো কাইন্ড অফ হচ্ছে সম্ভাব্য, মানে এই এমসিগুলো থেকেই তোমার বারবার আসবে, ওই এমসিগুলোকে আমরা আসলে নিয়ে আসছি আর এগুলোকে আমরা সমাধান করার চেষ্টা করবো। ঠিক আছে, সো আমি যেটা চেষ্টা করবো যে আমি যে কোনো একটা এমসিকিউ যখন ধরবো এইটা রিলেটেড যে আসলে আমাদের থিওরি আছে ওইটাকেও তোমাকে একটু ভালো করে জানাই দাও, যাতে করে তুমি যদি থিওরি যদি জেনে থাকো তাহলে তো এটা কাইন্ড অফ একটা তোমাকে একটা রিক্যাপ করা হয়ে গেল, কিংবা বলা যায় যে এটা কাইন্ড অফ একটা রিভিশনের মতো কাজ করবে। প্লাস তুমি যদি এই থিওরিটা যদি নাই জানো তাও যাতে তুমি এমসিকিউটা আমার সাথে সলভ করতে পারো, এটা আমি চেষ্টা করবো। ঠিক আছে, সো সাথে থাকবে আমি মাহবুব রহমান জিপ্রান, বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে। সো চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। দেখো, প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ভৌত জগতের প্রকৃতি। সো আমি যেটা ফার্স্টেই বললাম যে এই চ্যাপ্টারটাতে আসলে মানে খুব বেশি যে আসলে মানে কঠিন করার সম্ভাবনা আছে এমন না, এখান থেকে বেশিরভাগ জিনিসই আমাদের থিওরিটিক্যাল। আর লাস্টের দিকে দেখবো যে আমাদের ব্যবহারিক কিছু জিনিসপাতি আছে, যেমন হচ্ছে আমাদের স্ফেরোমিটার আছে, স্ক্রু গাজ আছে, কিংবা যে আমাদের হচ্ছে যে স্লাইড ক্যালিপার্স আছে, ওই ধরনের কিছু ম্যাথ কিন্তু চলে আসে। তো চলো, সো প্রথমে আমাদের ভৌত জগতের প্রকৃতি যেটা আছে ওইটাতে আমাদের মিলি থিওরিটিক্যাল জিনিসপাতি আছে। সো থিওরিটিক্যালের মাঝখানে আমাদের প্রথমে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে আমাদের এক আলোকবর্ষ আসলে হলো কোনটা, এক আলোকবর্ষ কত কিলোমিটার সেটা আমাদেরকে বলে দিছে। সো আশা করি তোমরা জানো যে এক আলোকবর্ষ বলতে আসলে কি বোঝায়। এখন আলোকবর্ষ নামটা দেখে বা ওয়ার্ডটা দেখে আমরা যেটা মনে করি যে এই আলোকবর্ষ মানে মনে হয় সময়, জানো আলটিমেটলি বর্ষ মানে কি বছর বোঝায়। সো আলোকবর্ষ মানে বোঝায় হয়তো বা যে বছর বা কিছু একটা কোনো একটা সময় বোঝায়, বাট আলটিমেটলি আমরা জানি, যারা পড়ে আসছি তারা আমরা জানি যে আলোকবর্ষ বলতে বোঝায় আলো এক বছরের যে দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, সো আমরা জানি যে আলো কি করে, আলো হচ্ছে সমদ্রুতিতে চলে বা সমবেগে চলে। ঠিক না, তো সমবেগে যদি চাই সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এস ইজ ইকুয়াল টু আমরা কি জানি ভি ইন্টু টি। তাহলে ভেলোসিটি কত বলো তো, ভেলোসিটি আমরা জানি 3 × 10⁸। টাইমটা কত, এই টাইমটা আমাদেরকে মানে মোটামুটি বলে দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের আলোকবর্ষ। আলোকবর্ষ যখনই বলবে তখনই আমরা বুঝবো যে এক বছরে আলো কত দূরত্ব অতিক্রম করে। তাহলে আমাদের টি কি বলো তো, টি হচ্ছে এক বছর। আর আমরা কিসে কনভার্ট করবো, সেকেন্ডে কনভার্ট করে ফেলবো, কারণ এটা তো মিটার পার সেকেন্ডে আছে। তাহলে আমরা যদি 365 দিনকে আমরা যদি কিসে প্রকাশ করবো, ঘন্টায় প্রকাশ করতে চাই, মানে এক বছরকে আমরা যদি প্রকাশ করি তাহলে 365 দিন হচ্ছে। তাহলে একদিনে কয় ঘন্টা, 24 ঘন্টা। 24 ঘন্টায় কত মিনিট, 60 দিয়ে গুণ করে দিলাম। এরপরে 1 মিনিটে কত সেকেন্ড, 60 সেকেন্ড। তাহলে আমরা আলটিমেটলি আমাদের এই পার্টটুকু হয়ে গেছে কি বলতো, এই পার্টটুকু হয়ে গেছে আমাদের সেকেন্ডে, আর এই পার্টটুকু হয়ে গেছে কত, মিটার পার সেকেন্ডে। তাহলে মিটার পার সেকেন্ড আর সেকেন্ড কাটাকাটি করলে কী পাচ্ছি, মিটার পাচ্ছি। তাহলে এই পার্টটুকু আমরা একটু ক্যালকুলেশন করি, আমাদের কাছে তো ক্যালকুলেটর ইউজ করতে পারি, মানে বোর্ডে তো আলটিমেটলি আমাদের ক্যালকুলেটর ইউজ করতে পারি। তাহলে আমাদের 3 × 10⁸ ইন্টু হচ্ছে আমাদের 365 প্লাস হচ্ছে 24 প্লাস 60 প্লাস 60, তাহলে আনসার পাচ্ছি হচ্ছে 9.461 ইন্টু 10⁻15 মিটার। বাট আমাদের এখানে সবগুলো ডাটা কিসে দেওয়া আছে বা অপশন কোথায় দেওয়া আছে, সেটা হচ্ছে কিলোমিটারে। তাহলে আমরা কি করবো, 1000 দিয়ে ভাগ দিয়ে দিব বা 10⁻³ দ্বারা ভাগ দিয়ে দিব। তাহলে আলটিমেটলি আমরা যদি 1000 দ্বারা ভাগ দিয়ে দিই তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এইরকম কিছু একটা 9.46। এখানে 46 আছে কি, তোরা সাপোজ হচ্ছে 4ই নিলাম, 46 ইন্টু 10⁻12 কিলোমিটার। তাহলে আমাদের কোনটা মিলতেছে বলো তো, আমাদের যেটা মিলতেছে একদম হুবহু 9.4 × 10⁻12। তাহলে আমাদের মেইন প্রবলেম হচ্ছে আমাদের এই জায়গাটাতে, ঠিক না, এই জায়গাটাতে আমাদের ডিফারেন্স হচ্ছে। সো আমাদের কোনটা কিলোমিটারে, সেটা হচ্ছে আমাদের 1 নাম্বারটা। ঠিক আছে, সো এখন ব্যাপারটা হচ্ছে এটা যে এই কোয়েশ্চেনটা কিন্তু বারবার আসে, কুমিল্লা বোর্ডে 15 সালে আসছে, এবছরও আসতে পারে বা পরের বছরও আসতে পারে। সো এই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এই জিনিসটাকে একটু কাইন্ডলি একটু মুখস্থ করে নিব, যে এক আলোকবর্ষ মানে হচ্ছে 9.4 × 10⁻12 কিলোমিটার, আর যদি মিটারে কনভার্ট করি এটা 12 হবে না, এটা হচ্ছে 15। ঠিক আছে, এক্স্যাক্টলি আমাদের এই জিনিসটা একটু মুখস্থ করে নেব। ঠিক আছে, সো যখন মুখস্থ করে নিছি তাহলে তো ব্যাপারটা হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের 1 নাম্বারটা হচ্ছে। তাহলে এই যে 1 নাম্বারটা আনসার আমাদের মিলে গেছে। এরপরে আমরা যাই, এরপরে দেখো আমাদেরকে সেম টাইপের একটা কোশ্চেন বলে দেওয়া আছে যে আলোকবর্ষ কিসের একক। আমরা কিন্তু বুঝে ফেলছি যে আলোকবর্ষ কিসের একক, কিসের একক, দূরত্বের একক বা স্মরণের একক। ঠিক না, তাহলে আমাদের এখান থেকে আমরা খুব ইজিলি বলতে পারবো এটা সময় না, অবশ্যই সময় না, এটা আমাদের কি বলতো, দূরত্বের একক, দূরত্বের একক। ঠিক আছে, এবার আমাদেরকে যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে আমাদেরকে বলছে যে কোনো কিছু ব্যাখ্যা করার জন্য যে আনুষ্ঠানিক যে চিন্তাধারা তাকে আমরা কি বলি। সো সিম্পলি আমরা চিন্তা করবো যে আমাদেরকে যখন রিসার্চ করতে হয় বা কোনো একটা বৈজ্ঞানিক ধারণা বা কিছু একটা আবিষ্কার করতে হয়, তখন আমরা সিম্পলি কী করি জানো, আমরা ধরে নিই যে এই এক্সপেরিমেন্টের রেজাল্ট এমন হইতে পারে। সাপোজ আমরা চিন্তা করলাম যে F = ma, সো আমি আগে থেকেই ধরে নিব যে এরকম কিছু একটা রেজাল্ট হইতে পারে, এইবার ওইটা ধরে আগাবো।
পরে দেখবো যে এক্সপেরিমেন্ট করে দেখবো যে ওটা মিলে কিনা, যদি মিলে তাহলে তো ভালো, তাহলে ওই সূত্রটাই থাকলো, যদি না মিলে তাহলে অন্য কিছু একটা আবিষ্কার হবে বা অন্য আরেকটা জিনিস চিন্তা করবো। সো অবশ্যই কোনো কিছু ব্যাখ্যা করার জন্য আমরা আনুষ্ঠানিক যে চিন্তাধারা, যেটা আসলে আমরা ধরে নিব, যেটা অনুমান করে রাখবো বা অনুমিত যে রেজাল্টটা, সেটাকে আমরা বলবো কি অনুকল্প, সেটাকে আমরা কি বলবো অনুকল্প। ঠিক আছে, সেটা আমরা একটু মুখস্থ করে নিব, এগুলো আসলে থিওরিটিক্যাল পার্ট, একটু মুখস্থ তো করতেই হবে। সো দেখো বলে দেওয়া আছে যে একটি আদর্শ বা যুক্তিপূর্ণ আচরণের ভিত্তি যার সাপেক্ষে অন্য বিষয় তুলনা, বিচার বিশ্লেষণ বা পরিমাপ করা যায়, তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি নীতি। সো আমাদের ফিজিক্সে আমাদের কিছু নীতি আছে যেগুলোর উপর ভিত্তি করে আলটিমেটলি আমাদের ফিজিক্সটা দাঁড়ায় আছে, অ্যান্ড ওইটা রিলেটেড জিনিসপাতিগুলো আমরা কি করি, অন্য জিনিসে আমরা কাজে লাগাই। সেই জন্য একটু মাথায় রাখবে যে এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি নীতি, এটাকে আমরা কি বলি নীতি। এরপরে আগাই, এরপরে হচ্ছে আমাদের বলা আছে পরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্প। সাপোজ আমি কোনো একটা জিনিসকে অনুমান করছি, অনুমান করার পরে আমি দেখলাম যে না, সেটা আসলে পরীক্ষা নিরীক্ষা বা হচ্ছে আমাদের পর্যবেক্ষণ দ্বারা কিংবা হচ্ছে বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট দ্বারা আমরা প্রমাণ করে দেখছি যে না, সেটা আমাদের মিলে গেছে, বা যেটা অনুমান করছিলাম সেটা মিলে গেছে। সো এটাই হচ্ছে কথা, যে পরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্প যেটা আছে ওইটাকে আমরা বলি তত্ত্ব, ওইটা কি আমরা কি বলি তত্ত্ব। এরকম তত্ত্ব আমরা দেখছি না, যেমন আপেক্ষিকতার তত্ত্ব, তারপর আমরা দেখছিলাম যে কোয়ান্টাম তত্ত্ব। সো এটা আসলে আমাদের পরীক্ষা হয়ে গেছে, বা যেটা চিন্তা করছিল ওটা এক্সপেরিমেন্ট করে আমরা বের করে ফেলছি, এই জন্য এটাকে আমরা তত্ত্ব বলি। ঠিক আছে, আগাই দেখো, এরপরে আমাদের চলে গেছে যে পদার্থবিজ্ঞানের স্থান, সময় এবং ভর। সো আমাদেরকে প্রথম যে এটা বলে দেওয়া আছে যে কোনটি ভৌত জগতের উপাদান, কোনটি কি ভৌত জগৎ, যেটা কাল্টিভেটারে আমরা দেখতে পাই, যেটাকে আমরা স্পর্শ করতে পারি। সো ওইটার মধ্যে আসলে সময় আর ত্বরণ যেটা আছে ওইটাকে আমরা স্পর্শ করতে পারি না বা নর্মালি দেখতে পাই না, সো এটা হবে না। সো আমাদের ভর আর স্থান যেটা আছে, আমরা ভরটাকে তো কী করতে পারি, দেখতে পাই, স্থানটাকেও আমরা দেখতে পাই, তাহলে এইটা আমাদের ভৌত জগতের অন্তর্ভুক্ত। আর এখানে আছে আমাদের স্থান আর বেগ, বেগকে কি আমরা দেখতে পাই, মানে বেগকে কি আমরা পরিমাপ করতে পাই, এটাকে কোনো ধরনের আসলে একদম রিয়েল ওয়ার্ল্ডের কিছু না, তো এটা জাস্ট আমরা পরিমাপ করতে পারি, ক্যালকুলেশন করতে পারি, সো এটাও হবে না। এখানে আছে ভর আর যে তাপমাত্রা, ভরটা যদি আমরা দেখতে পাই, বাট তাপমাত্রাটা কি আমরা দেখতে পাই, আমরা কি বলতে পারি যে না ওর টেম্পারেচার হচ্ছে 27°C, ওর হচ্ছে 10°C, বলতে পারি কি, বলতে পারি না। তো সো এটাও আমাদের কি ভৌত জগতে অন্তর্ভুক্ত না, ভৌত জগতে অন্তর্ভুক্ত হচ্ছে আমাদের ভর আর স্থান। ঠিক আছে, ওকে। এই তো দেখি, এরপরে বলে দেওয়া আছে যে কোনটি লব্ধ রাশি। লব্ধ রাশি বুঝি, আমাদের এসআই এককে আমাদেরকে কিছু পরিমাণ আমাদেরকে মৌলিক রাশি দেওয়া আছে, যেগুলোকে ভিত্তি করে আমরা পরবর্তীতে বিভিন্ন ধরনের রাশি আবিষ্কার করি কিংবা বিভিন্ন ধরনের রাশি প্রকাশ করি। সো নর্মালি বলা যায় যে আমাদেরকে রাশিগুলোকে আমরা দুইটাকে ভাগ করে থাকি, একটা হচ্ছে আমাদের মৌলিক রাশি, একটা হচ্ছে আমাদের যৌগিক বা লব্ধ রাশি। সো যৌগিক বা লব্ধ রাশি কোনটা, যৌগিক বা লব্ধ রাশি ওরাই যেটা আসলে বিভিন্ন ধরনের মৌলিক রাশি, দুই বা ততোধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত। ঠিক আছে, সো আমরা যদি চিন্তা করি যে আমাদের ঘনত্ব যেটা আছে, এক নম্বরে যেটা আসছে ঘনত্ব মানে কি বলতো, ঘনত্ব মানে ছিল আমাদের m/v। ঘনত্ব মানে কি ছিল, m/v। এম কি ছিল বলতো, এম ছিল আমাদের ভরটা, এম ছিল কি আমাদের ভর। আর ভিটার মধ্যে কি আছে বলতো, ভিটাকে আমরা চিন্তা করতে পারি, সাপোজ আলটিমেটলি আমাদের মানে এটা তো আয়তন, তো আমাদের বিভিন্ন জিনিসের আয়তন হইতে পারে। সাপোজ কি আয়তন হইতে পারে, সাপোজ এমন আয়তন হইতে পারে যে সাপোজ একটা গোলকের আয়তন, সেটা গোলকের আয়তন কত হইতে পারে, 4/3πr³। তাহলে এখানেও দেখতে পাচ্ছ যে এই ভি যেটা আছে ওইটার মধ্যে আসলে কিছু পরিমাণ কি আছে, মৌলিক রাশি আছে, যেটা আরটা কি বলতো, আরটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য বা কি লেন্থ বা দূরত্ব বা কিছু একটা, যেটার একক হচ্ছে আমাদের কি মিটার, আর এইটার একক কি কেজি। তাহলে এখানে দেখতে পাচ্ছ এখানে আলটিমেটলি আমাদের কয়টা রাশি আছে, অ্যাটলিস্ট দুইটা রাশি আছে, নর্মালি দেখতে পাচ্ছি যে দুইটা রাশি আছে। তো এই দুইটা রাশিকে আমরা মৌলিক রাশি জানি, মৌলিক রাশিগুলো একটু মুখস্থ করে নিবা। সো ওই মৌলিক রাশিটা একটা হচ্ছে আমাদের ভরের একক, আর একটা হচ্ছে আমাদের দূরত্বের একক বা দৈর্ঘ্যের একক। তো দৈর্ঘ্যের একক আর ভরের একক যেহেতু আছে, তাহলে এই দুইটা মিলে যেহেতু একটা রাশি গঠিত হয়েছে, যেটা হচ্ছে আমাদের ঘনত্ব, সো ওইটাকে আমরা কি বলবো, যৌগিক রাশি বা কি বলবো, যৌগিক রাশি, বা এটাকে আমরা লব্ধ রাশি বলবো। ঠিক আছে, সো আলটিমেটলি আমাদের ঘনত্বটাই আমাদের লব্ধ রাশি। আর ভর যেটা আছে ওটার মধ্যে একটা রাশি আছে, সেটা কি বলতো, সেটা হচ্ছে আমাদের এম। এরপরে তাপমাত্রা যেটা আছে, তাপমাত্রা যেটাকে আমরা বলি কেলভিন। সো ওইটাও একটাই, এখানে আলটিমেটলি আমরা যেটা বললাম যে এসআই এককে কিছু পদার্থ, যেটা হচ্ছে 7টা বা 9টার মতো আছে, আমার এক্স্যাক্টলি মনে নাই, 7টাই মনে হয়। সো ওই 7টাই আসলে আলটিমেটলি মুখস্থ করে ফেলবা, এর বাইরে যা আছে সবগুলো লব্ধ রাশি। ঠিক আছে, টেম্পারেচারকে প্রকাশ করার জন্য কিন্তু অন্য কোনো রাশি প্রয়োজন হয় না, আবার সময়কে প্রকাশ করার জন্য সেকেন্ড, অন্য কোনো রাশি প্রয়োজন হয় কি, হয় না। তো তাহলে আলটিমেটলি আমাদের এই তিনটাকে প্রকাশ করার জন্য অন্য কোনো রাশি প্রয়োজন হয় না, বাট ঘনত্বকে প্রকাশ করার জন্য আমার এম কেও লাগে, ভি কেও লাগে। ঠিক আছে, ওকে, এই যে ঘনত্ব। এরপরে দেখি, বলে দেওয়া আছে যে পদার্থ পরিমাপে এসআই একক কি, পরিমাপে বা পদার্থ পরিমাণ করার জন্য আলটিমেটলি আমাদের কোন ধরনের এসআই একক আছে, সেটা খুব সিম্পল কথা। আমরা যদি কিলোগ্রামের কথা বলি, এটা হচ্ছে আমাদের কিসের একক, ভরের একক। পাউন্ড যেটা আছে এইটাও আমাদের কি একক, ভরের একক। লিটার যেটা আছে, লিটার এটা তো আমাদের এস একক নাই, লিটার তো আমাদের এস একক না। সো তারপরেও যদি চিন্তা করি, এটা তো আমাদের আয়তন, লিটার তো আমাদের কি আয়তন। আর মোল যেটা আছে এটাই হচ্ছে আমাদের কি রাসায়নিক পদার্থ বা নর্মালি পদার্থ পরিমাণের একক বা পদার্থ পরিমাপের একক। ঠিক আছে,
ওকে, এরপরে যাই, বলছে যে নিম্নে কোনটি মৌলিক এককের উদাহরণ, যেটা আসলে আমাদের মৌলিক একক, এটার মধ্যে আর অন্য কোনো ধরনের একক নাই। এক্স্যাক্টলি বুঝতে পারছি যে স্মরণের একক যেটা আছে ওইটা হচ্ছে আমাদের শুধুমাত্র মিটার, এন্ড এটাই দেখতে পাইছি যে আমাদের ওই 7টা বা 9টার মধ্যে অন্তর্ভুক্ত আছে, বা 7টা, নর্মালি 7টার মধ্যে অন্তর্ভুক্ত আছে। বেগের এককের মধ্যে কি আছে দেখো তো, বেগের এককের মধ্যে আছে আমাদের মিটার পার সেকেন্ড, 2টা একক আছে, 2টা একক আছে। ত্বরণের এককের মধ্যে আছে কি বলতো, মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানেও 2টা একক আছে। এরপরে বলের এককের মধ্যে আছে কি নিউটন, নিউটনটাকে আমরা আলটিমেটলি ভাঙা যায় না বলতো, এফ ইকুয়ালটা আমরা কি জানি এম এ, তাহলে এম এর একক কি, এম এর একক হচ্ছে আমাদের কেজি, এর একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা মিলেই তো নিউটন, এটা মিলেই তো নিউটন না? তাহলে আমাদের নিউটন বা ফোর্স যেটা আছে ওইটার একক হচ্ছে আমাদের নিউটন, ওই নিউটনটাকে ভাঙলে আমরা পাই এরকম কিছু একটা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা আলটিমেটলি আমরা বলা যায় যে কি কেজি নিয়ে গঠিত, মিটার নিয়ে গঠিত, সেকেন্ড নিয়ে গঠিত, 3টা জিনিস আছে। তাহলে এটাকে আমরা লব্ধ রাশি বলবো, অবশ্যই লব্ধ রাশি বলবো। তাহলে আমাদের এই 3টা হচ্ছে আমাদের লব্ধ রাশি, এই স্মরণ যেটা আছে এটাই শুধুমাত্র কি রাশি, মৌলিক রাশি। ওকে, আগাই। এরপরে দেখি, এরপরে আমাদের হচ্ছে আমাদের মৌলিক একক সমূহ এবং এদের গুণিতক যেটা আছে, উপগুণিতক যেগুলো আছে ওইগুলোকে আমরা একটু মুখস্থ করে নিব। মুখস্থ করার স্বার্থে আলটিমেটলি আমাদের ঢাকা বোর্ড 2025 সালে আসা একটা কোশ্চেন আমরা দেখি। ঢাকা বোর্ড 2025 সালে আসা কোশ্চেন, আর খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে এরকম কোশ্চেন যদি কঠিন করে তাহলে এরকম কোশ্চেনই করবে। তো দেখো আমাদের কি বলে দেওয়া আছে, বলে দেওয়া আছে যে সিজিএস একক। সিজিএস একক মানে বুঝছো, সিজিএস একক মানে হচ্ছে সি দিয়ে বোঝা হচ্ছে তোমার হচ্ছে, সি দিয়ে বোঝা হচ্ছে সেন্টিমিটার, সি দিয়ে বোঝা হচ্ছে কি সেন্টিমিটার, বাংলায় লিখি। জি দিয়ে বোঝা হচ্ছে গ্রাম, জি দিয়ে বোঝায় কি গ্রাম, এস দিয়ে বোঝায় সেকেন্ড। তাহলে আলটিমেটলি এসআই এককে যেটাকে আমরা মিটার লিখতাম এখানে সেটা সেন্টিমিটার, আর এস এককে যেটাকে আমরা কেজিতে কনভার্ট করতাম বা কেজি লিখতাম এখানে সেটা হচ্ছে গ্রাম, আর এস এককে যেটা সেকেন্ড এটা ওইখানেও সেকেন্ড, ঠিক আছে, কোনো ডিফারেন্স নাই। সো আমাদেরকে যেটা বলছে যে বোল্টজম্যান একক যেটা আছে, বোল্টজম্যান একক, সো বোল্টজম্যান ধ্রুবক বা বোল্টজম্যান একক যেটা আছে ওইটার মান সিজিএস এককের যেটা এস এককের মান অপেক্ষা কত বেশি হবে, এস এককের মান অপেক্ষা কি কত বেশি হবে সেটা আমাদেরকে জানতে চাইছে। এখন সবার প্রথম যে কোশ্চেনটা হয়েছে যে বোল্টজম্যান ধ্রুবক কোনটা সেটা কি তুমি জানো, সেটা কি তুমি জানো? সো এইটা আসলে আমরা ফিজিক্স ফার্স্ট পার্ট একদম লাস্ট যে চ্যাপ্টারটা আছে আদর্শ গ্যাস ওইটাতে পড়বো, আবার কেমিস্ট্রিতেও আমরা পড়বো, ঠিক আছে। তাও জাস্ট আমি তোমাকে একটু বলে রাখি যে বোল্টজম্যান ধ্রুবকটা কি। সো নর্মালি দেখবা যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে একটা ধ্রুবক আছে, সেটা হচ্ছে আমাদের আর, যেটাকে আমরা কি বলি, যেটাকে আলটিমেটলি আমরা বলি হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক, ঠিক আছে। এইটার এককটা একটু মুখস্থ করে নাও, এটা কি এককটা মুখস্থ করে নিবা, এটা আমাদের অনেক কাজে লাগবে পরবর্তীতে যখন পড়বা, এগুলো এমনি মুখস্থ হয়ে যাবে। সো আর এর এককটা হচ্ছে আমাদের এইরকম যে জুল পার কেলভিন পার মোল, বা জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে। এটার এককটা হচ্ছে আমাদের এরকম জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে। আচ্ছা, মানে এস একক হচ্ছে জুল পার মোল পার কেলভিন। সো আর কে যেটা আছে বা বোল্টজম্যান যেটা আছে, বোল্টজম্যানটাকে আলটিমেটলি আমরা কি ধারা প্রকাশ করি জানো, কে ধারা প্রকাশ করি, ছোট হাতের কে ধারা। এই কে ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এই বড় হাতের আর ভাগ হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা, ঠিক আছে। সো আমি জানি যারা আসলে একদম প্রথম যে চ্যাপ্টারটা পড়তেছো, বাট আলটিমেটলি এটা তো রিভিশন প্রোগ্রাম, মোটামুটি আদর্শ গ্যাস পড়ে আসছো, সো মোটামুটি এটা জানার কথা আর কি। সো আর কে যদি আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ দিয়ে দিই তাহলে আলটিমেটলি আমরা পাই হচ্ছে কে বা বোল্টজম্যান ধ্রুবক। সো নর্মালি আমরা যদি যাই এটা হচ্ছে আমাদের 1 মোলের গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক, যেটাকে আমরা বলি 1 মোলের গ্যাস ধ্রুবক। আর এইটাকে মোলার সংখ্যাকে মানে আমি যদি অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ দিয়ে যাই তাহলে প্রতি অণুর গ্যাস ধ্রুবক যেটা পাই সেটা হচ্ছে আমাদের বোল্টজম্যান ধ্রুবক। বুঝছো ব্যাপারটা, এটা হচ্ছে আমাদের প্রতি মোল বা 6.023 × 10⁻23টা, বা হচ্ছে আমরা বলতে পারি যে অ্যাভোগাড্রো সংখ্যক অণুর গ্যাস ধ্রুবক। ওইটাকে যদি আমি অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ দিয়ে দিই তাহলে আমি প্রতিটা অণুর গ্যাস ধ্রুবক পাবো, এটাই হচ্ছে আমাদের বোল্টজম্যান ধ্রুবক, ঠিক আছে। সো দেখো এবার আর এর এককটা কি দেখছিলাম, আর এর এককটা দেখছিলাম এইটা, এটার একক কি, এটার একক কি পার মোল, এটা তো জানার কথা, এটার একক কি পার মোল। দেখো তাহলে এখন পার মোল আর পার মোল কাটা যাবে, তো থাকলো কি এটার এককটা, থাকলো হচ্ছে এটার একক হচ্ছে জুল পার কেলভিন। তাহলে এই জুল পার কেলভিনটাকেই এটা আছে কিসে বলতো, এটা আছে এসআই এককে। এই এসআই এককটাকে আলটিমেটলি আমাদের কিসে কনভার্ট করতে হবে, সিজিএস এককে কনভার্ট করতে হবে, এরপরে দেখতে হবে যে সিজিএস এককটা কত বড়, বুঝছো ব্যাপারটা। আচ্ছা, সো চলো, সো এবার আমরা একটু প্রমাণ করার চেষ্টা করি। সো সবার আগে সাপোজ আমি কাজ করলাম যে 1 জুল নিয়ে, 1 জুল কেলভিন, 1 জুল কেলভিন। এখন জুলটা তো এসআই একক, ঠিক না। সো জুলের ক্ষেত্রে আলটিমেটলি আমরা যদি একটু দেখতে চাই যে জুলটা কিভাবে আসছে, নর্মালি আমরা যদি দেখতে চাই যে জুল মানে কি কাজ মানে কি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফএস, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত এফএস, তাই না। এফ ইজ ইকুয়াল টু আমরা কি জানি এম এ,
ইন্টু এস, মানে কাইন্ড অফ এগুলোকে একদম ছোট ছোট করে ভাগ করে ফেললাম, মানে মৌলিক এককে ভাগ করে ফেললাম। তাহলে এবার বলো তো জুলটাকে আমরা কি লিখতে পারি? জুলটাকে আমরা লিখতে পারি এম এর জায়গায় লিখতে পারি কেজি, এর জায়গায় লিখতে পারি কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, ইন্টু হচ্ছে এস, এস মানে কত? এস মানে হচ্ছে মিটার, তাহলে এটাকে আমরা লিখতে পারি মিটার স্কোয়ার। তাহলে এবার আমাকে বলো তো এই জুলটাকে আমি কি চাইলে এটা লিখতে পারি কিনা, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, লিখতেই পারি। সো তাহলে এবার এটাকে আমরা এইভাবে সাজাই। দেখো 1 জুল পার কেজি, 1 জুল পার কেজিকে আমি লিখবো কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? এবার দেখো আমি যদি এটাকে সিজিএস এককে কনভার্ট করি তাহলে কেজিকে আমি গ্রামে প্রকাশ করব, তাই না? তাহলে গ্রামে যদি প্রকাশ করি এটা কত হবে? 10⁻³ গ্রাম, ঠিক আছে? এরপরে মিটারকে আমি কিসে কনভার্ট করবো ভাই? সেন্টিমিটারে। তাহলে একটা মিটার যদি থাকে, এখানে 2টা মিটার আছে, তাহলে একটা মিটারকে যদি কনভার্ট করি তাহলে 10⁻², 1 মিটার ইজ ইকুয়াল টু 10⁻² সেন্টিমিটার বা 100 সেন্টিমিটার। তাহলে এটাকে যদি উপরে একটা স্কোয়ার দিয়ে দিই তাহলে আমাদের দুইটার জন্য হয়ে গেছে। ইন্টু হচ্ছে সেকেন্ড, সেকেন্ডকে কি কনভার্ট করা লাগবে কি? সেকেন্ডকে কনভার্ট করা লাগবে না তো। এখানেও সেকেন্ড, এসআই এককেও সেকেন্ড, এখানেও সেকেন্ড, এসআই এককেও সেকেন্ড, তাহলে এখানে তো আর কনভার্সন করা লাগতেছে না। তো কনভার্সন করা যদি না লাগে তাহলে এটা আমরা 1 লিখে দেখলাম। এরপর এককটা লিখি, এককটা খুব সিম্পলি কথা, আমাদের কেজি যেটা আছে সেটা হয়ে যাবে গ্রাম, মিটার যেটা আছে সেটা হয়ে যাবে সেন্টিমিটার, সেকেন্ড যেটা আছে সেটা সেকেন্ডেই থাকবে, ঠিক না? তাহলে এবার দেখো তো এই পাঁচটুকু যদি আমরা করি তাহলে এখানে দেখতে পাবো 1 ইন্টু, দেখো এখানে কত আছে, এখানে 3 আছে আর এখানে 2 আর 2 কত 4, তাহলে 10⁻7 গ্রাম সেন্টিমিটার, গ্রাম সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তাইলে আমাদের ক্ষেত্রে বোলসম্যানের ক্ষেত্রে আমি কি করলাম, এইটাকে আমি এটাতে কনভার্ট করলাম। তাহলে এবার আমি দেখতে পাচ্ছি না, এটা আমি কি দেখতে পাচ্ছি যে আমাদের যে 1 জুল পার কেলভিন যেটা আছে, 1 জুল পার কেলভিন যেটা আছে, এখানে আমি একটা জিনিস ভুল করছি। কি ভুল করছি জানো? এখানে পার কেলভিনটাকে বাদ রাখছি, তাহলে পার কেলভিন দিয়ে দিই, সমস্যা নাই তো। কেলভিনটাকে তো চেঞ্জ করতে হবে না, কারণ আমরা যেটা দেখছি সিজিএস একক আর এস এককের মধ্যে ডিফারেন্স হচ্ছে এই জায়গাটাতেই, সিটা সেন্টিমিটার, জিটা গ্রাম, সেকেন্ড তো সেকেন্ডই আছে, বাকি সব কিছুই সেম আছে, তাহলে কেলভিন তো চেঞ্জ হচ্ছে না, তাহলে এটাও কেলভিনে আছে। তাহলে এবার বলো তো এটা হচ্ছে আমাদের কিসের, এটা হচ্ছে কিসের বলো তো? এটা হচ্ছে আমাদের সিজিএস এককে বোলসম্যানের ধ্রুবক। আর এইটা কিসের? এটা আমাদের এসআই এককে বোলসম্যানের ধ্রুবক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 জুল পার কেলভিন ইজ ইকুয়াল টু আমাদের 10⁻7, এটা আমরা একটা বাদ দিয়ে দিতে পারি চাইলে, 10⁻7 গ্রাম সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার পার কেলভিন, ঠিক আছে? আবার তুমি যদি একটু পড়াশোনা যদিও করো তাহলে দেখতে পাবা যে এই পার্টটুকুকে আমরা লিখতে পারি হচ্ছে আর্গ আকারে। কি আকারে? আর্গ আকারে লিখতে পারি যে 1 জুল ইজ ইকুয়াল টু আমাদের 10⁻7 আর্গ। 1 জুল ইজ ইকুয়াল টু কত? 10⁻7 আর্গ। তাহলে দেখেই বোঝা যাচ্ছে না যে এসআই একক থেকে এই যে আমাদের যে এই পার্টটুকু যেটা আমাদের সিজিএস এককে ধ্রুবকটা বা এককটা কত বেশি? 10⁻7 বেশি। তাহলে আমরা লিখে ফেলবো 10⁻7 বেশি, ঠিক আছে? আর এখান থেকে আমরা জাস্ট আরেকটা জিনিস একটু মুখস্থ করে রাখতে পারি শর্টকাট আকারে, সেটা হচ্ছে আমাদের 1 জুল যেটা আছে, ওই 1 জুল ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 10⁻7 আর্গ। এই আর্গটা কি? যা সিম্পলি আমাদের সিজিএস এককে কাজের একক, ঠিক আছে? এটা আমরা চাইলে একটু মুখস্থ করে রাখতে পারি, ঠিক আছে? আমি একদম ডিটেলসে পড়াইছি, তারপর এটা এই জিনিসটা মাথায় রাখলে আলটিমেটলি আমাদের জিনিসটা হয়ে যাচ্ছে। দেখো তাহলে আমাদের 10⁻7। আচ্ছা, এরপরে সর্বাপেক্ষা ছোট একক কোনটা? ওই যে বললাম যেটা একটা ছক যেটা আছে এটা একটু মুখস্থ করে নিবা। এটাতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট যেটা আছে, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট, সেটা হচ্ছে আমাদের অটো বা অ্যাটোমিটার। ওকে, সো আমাদেরকে বলছে পিকো মানে কত? পিকো মানে হচ্ছে 12, পিকো মানে কি? 12। ফেমটো মানে হচ্ছে 15, তাহলে 12 মানে কি? 10⁻−12। এই যে মিলে গেছে। এরপরে আমরা দেখবো যে পর্যবেক্ষণ এবং পরীক্ষণের যে ক্রমবিকাশ, ঠিক আছে? সো দেখি এটার মধ্যে আমরা একটু দেখি কী কী আছে। সো দেখো আমাদের কিছু পরিমাণ আমাদের পরীক্ষা যখন করতে যাই বা পরীক্ষণ যখন করতে যাই তখন আমাদের কিছু পরিমাণ হচ্ছে ত্রুটি হয়। তাহলে এই ত্রুটিগুলো কিন্তু আমরা একদম ভালো করে মুখস্থ করে ফেলবো, এখান থেকে আমাদের এমসিকিউ আসতেই পারে। সো আমাদের দিনাজপুর 19 সালে আসা কোয়েশ্চেন বলছে যে নিচের কোনটি পর্যবেক্ষণজনিত ত্রুটি, যেটা আমাদের দেখতে গিয়ে সমস্যা হয়। সো এটা আমরা জানি যে শূন্য ত্রুটি যেটা আছে সেটা নর্মালি হচ্ছে যন্ত্র যদি নষ্ট হয়ে যায় কিংবা যন্ত্র যদি ভালো করে না কাজ করে বা যন্ত্রজনিত সমস্যা, ওইটার কারণে আমাদের শূন্য ত্রুটি হতে পারে। পিছর ত্রুটি এটাও সেম টাইপেরই। আর লম্বন ত্রুটি যেটা আছে, আমি যদি সাপোজ হচ্ছে আমি একটা স্কেল নিলাম, একটা জিনিসকে মাপতেছি, আমি উপর থেকে দেখলে একরকম দেখবো, সাইড থেকে দেখলে আরেক রকম দেখবো। সো নর্মালি আমাদের কী করতে হয়? একদম উপর থেকে দেখতে হয়, লম্ব দেখতে হয়। সো লম্বাকারে যদি আমি না দেখি সেটাকে আমরা বলি লম্বন ত্রুটি। তাহলে এটা কে দেখতেছে? আমি দেখতেছি। আমার ভুলের কারণে যে ত্রুটি হচ্ছে এটাকে আমরা বলি পর্যবেক্ষণগত ত্রুটি। তাহলে পর্যবেক্ষণগত ত্রুটি যেটা আসে আমরা কী বলতো, সেটা হবে আমাদের লম্বন ত্রুটি, ঠিক আছে? এটা একদম মুখস্থ করে ফেলে, এটা বারবার কিন্তু আসে। সো চলো এরপর দেখি। এরপর আরেকটা এখানে দেখতে পাচ্ছি লেভেল ত্রুটি। লেভেল ত্রুটি হচ্ছে খুব সিম্পলি আমাদের যেখানে আসলে আমাদের খুব ভালোভাবে পরিমাপ করতে হয়। সাপোজ চিন্তা করতে পারি আমরা নিক্তির কথা, এটাকে খুব সুন্দর করে লেভেল আকারে রাখতে হয়। সো ওইগুলোকে আমরা বলি লেভেলগত ত্রুটি আর কি, ঠিক আছে?
সো দেখো এখানে বলছে যে পাখির উড়া পর্যবেক্ষণ করে উড়োজাহাজের মডেল যে তৈরি করেন সেটা কে? সেটা খুব সিম্পল কথা, সেটা হচ্ছে আমাদের লিওনার্দো দা ভিঞ্চি। সো আগে দেখা যেত যে বিজ্ঞানীরা, একই বিজ্ঞানী ইঞ্জিনিয়ারও, আবার একই বিজ্ঞানী আসলে সে কার্টুনও আঁকতো, একই বিজ্ঞানী সে হচ্ছে ডাক্তারও আছে, একই বিজ্ঞানী সে আসলে বিভিন্ন ধরনের চিত্রকর্ম করতো, একই বিজ্ঞানী কার্টুনিস্টও আছে। মানে ওদের মধ্যে আসলে কাইন্ড অফ হচ্ছে মানে বিভিন্ন ধরনের মানে এটাকে কি বলে প্রতিভা থাকে, বিভিন্ন ধরনের ট্যালেন্ট থাকে। সো লিওনার্দো দা ভিঞ্চিও একরকম, উনি আসলে বিভিন্ন ধরনের ডিজাইন করছে। এই যে পাখির উড়া দেখে তিনি হচ্ছে উড়োজাহাজে মডেলই তৈরি করে ফেলছে। সো উনি কাইন্ড অফ একটা ইঞ্জিনিয়ারও বলা যায়, একটা আর্কিটেক্টও বলা যায়, তিনি একটা বলা যায় যে চিত্র কার্টুনিস্টও বলা যায়। সো এই হচ্ছে কথা। সো লিওনার্দো ভিঞ্চির ক্ষেত্রে এই জিনিসটা একটু মাথা রাখবে আর কি। আচ্ছা, এরপর দেখি বলে দেওয়া হচ্ছে যে কোয়ান্টাম তত্ত্বের ধারণা কোন বিজ্ঞানী সম্প্রসারিত করে। দেখি ভিডিওটা একটু পজ করে এটা একটু আনসার করার চেষ্টা করো, ভিডিওটা পজ করবে, এরপরে আনসার করার চেষ্টা করো। করছো? আচ্ছা, সবাই দেখা গেছো কি ম্যাক্স প্ল্যাঙ্ক, তাই তো? মাথায় রাখবা এখানে কোয়ান্টাম তত্ত্বের কে ধারণা দেয় সেটা বলে নাই, বুঝতে যে ধারণা কোন বিজ্ঞানী সম্প্রসারিত করে। আমাদের যে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক সেটা হচ্ছে আমাদের কি করছে, কোয়ান্টাম তত্ত্ব দিছে। এই কোয়ান্টাম তত্ত্বকে আগায় নিছে কে জানো? বিজ্ঞানী আইনস্টাইন। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের আলবার্ট আইনস্টাইন, কিন্তু ভুল করবা। বলছে কোয়ান্টাম তত্ত্বের জনক কে? কোয়ান্টাম তত্ত্ব কে আবিষ্কার করছে? এবার তুমি মিলাও যে কতে কোয়ান্টাম, কতে প্ল্যাঙ্ক, মানে কতে প্ল্যাঙ্কটা মানে ম্যাক্স প্ল্যাঙ্ক, ঠিক আছে? প্ল্যাঙ্ক, কদে, প্ল্যাঙ্ক, লাস্টে শেষ হয়েছে এই কদীয় কোয়ান্টাম তত্ত্ব। তাহলে আমরা দেখতে পাবো সি নাম্বারটা। এরপরে বলছে এটি গোলক যে আছে এই গোলকের পরিমাপ্য ব্যাসার্ধ, ঠিক আছে? পরিমাপ্য ব্যাসার্ধ আমাদেরকে দেওয়া আছে কত জানো? পরিমাপ্য ব্যাসার্ধ দেওয়া আছে আমাদের এইরকম কিছু একটা, এরকম সেন্টিমিটার। বলছে যে এর আয়তন পরিমাপে শতকরা কতটুকু ত্রুটি হইতে পারে, আর আয়তন পরিমাপ করতে আমাদের শতকরা কতটুকু ত্রুটি হইতে পারে। সবার প্রথম কথা হচ্ছে এইটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে, খুব এক্স্যাক্টলি বলতে গেলে এইটা দ্বারা বোঝাচ্ছে, এই যে 2.5 দ্বারা বোঝাচ্ছে, এইটা তার আসলে কি বলতো প্রকৃত মান। এটা কি তার প্রকৃত মান? এটা কি করছে অনেকে মিলে মাপছে, মাপার পরে এটা গড় করে এইটা আমরা আনসার পাইছি যে এইটার আসলে আসল পরিমাপটা হচ্ছে এইটা, ঠিক আছে? আর 0.2 এটা কি বলতো? এইটা হচ্ছে ত্রুটি। এই পরিমাপ করতে 0.2 সেন্টিমিটার এদিক সেদিক হইতে পারে। এদিক সেদিক মানে কি হয় বেশিও হইতে পারে, কম হইতে পারে, এর জন্য একটা প্লাস মাইনাস দেওয়া আছে, বুঝছো? সো প্রকৃত মান হচ্ছে 2.5, আর 0.2 যেটা আছে সেটা বেশি হইতে পারে, কম হইতে পারে, এটা আমাদের হচ্ছে ত্রুটি। আচ্ছা, সো বলছে আয়তন পরিমাপে, এক তো এখানে ব্যাসার্ধের ক্ষেত্রে দেওয়া আছে যে ত্রুটি এমন, আর এখানে দেওয়া আছে আয়তন পরিমাপ করতে আমাদের কতটুকু ত্রুটি হবে সেটাকে আমরা শতকরায় প্রকাশ করতে হবে। তো খুব সিম্পল কথা, এরকম কোনো যদি আমরা ম্যাথ দেখতে পাই, আমরা কি পরিমাপ করতেছি সেটা একটা সূত্রটা আগে লিখে ফেলবো। সো দেখো আমরা কি পরিমাপ করতেছি, আয়তন। সো ভি ইকুয়ালটা আমাদের কি আছে, আমাদের কি পরিমাপ করতেছি গোলকের ক্ষেত্রে, সেক্ষেত্রে সূত্র হচ্ছে আমাদের 4/3 পাই আর কিউ, তাই না? তাই তো। আচ্ছা, এখন তুমি একটু চিন্তা করো তো, 4/3 পাই যেটা আছে, ধরো আমরা যদি চিন্তা করি যে 4/3 পাই যেটা আছে, এগুলার মান কি চেঞ্জ হয়, বা এগুলার মান বসাইতে কি আমাদেরকে সমস্যা হবে বা ত্রুটি হবে? হবে না তো। সো এগুলার মান বসাইতে বা এগুলোর মান তো চেঞ্জই হয় না, তাহলে চেঞ্জ না হলে এইটার উপর কি, এই মানগুলোর উপর কি আমাদের ভি এর মান বা ভি এর ত্রুটি কি নির্ভর করতেছে? নির্ভর করতেছে না। কার উপর নির্ভর করতেছে? এই যে এই ব্যাটাটা, ব্যাসার্ধটা। তো ব্যাসার্ধ পরিমাপ করতে আমার যে ত্রুটিটা হবে সেইটার উপরেই ডিপেন্ড করতেছে আমার আয়তন পরিমাপের ত্রুটি। ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ। এখন এটাকে আমরা জাস্ট এভাবে মাথা রাখতে পারি, এখানে আমাদের আর কয়টা আছে বলতো, আর ব্যাসার্ধ কয়বার কি করতে হয়েছে বলতো, অপারেশন কয়বার করতে হয়েছে? 3 বার না? তাহলে আমাদের আর নির্ণয়ে যতটুকু ত্রুটি হইতে পারে বা যতটুকু শতকরাই ত্রুটি হইতে পারে, এখানে আমরা 3 দ্বারা গুণ করে দিব, কারণ এখানে 3 বার অপারেশন করতে হচ্ছে। একবার করলে যে ভুল হইতো 3 বার করলে 3 গুণ হবে, তাহলে 3 গুণ যে ভুল হবে ওইটাই হয়ে যাবে আমাদের কি বলতো, আমাদের আয়তন পরিমাপের ত্রুটি। তা এত কিছু চিন্তা করবো না, আমি আর এর ক্ষেত্রে শতকরা ত্রুটি বের করব, পাওয়ার যেটা আছে সেটা সামনে চলে আসবে, পাওয়ার যদি নেগেটিভও থাকে সেটাও জাস্ট পজিটিভ আকারে সামনে চলে আসবে, ঠিক আছে ব্যাপারটা? ওকে। সো আমরা যদি চিন্তা করি যে আমাদের যদি ডেল ভি ভাগ হচ্ছে ভি, তাহলে আলটিমেটলি আমাদের কি হচ্ছে, উপরে হচ্ছে আমাদের আয়তন পরিমাপের ত্রুটি, পরম ত্রুটি যেটা, ভাগ দিব হচ্ছে নর্মালি যে আয়তন আছে ইন্টু 100%। এটা ইজুগুলো কত হবে জানো? এটা জাস্ট আমরা সিম্পলি আমাদের যে ব্যাসার্ধ নির্ণয় করতে যে ত্রুটি হইতে পারে সেটার মাধ্যমে জাস্ট প্রকাশ করব। তাহলে আমাদের প্রথমে আছে কি, পাওয়ার আছে কত 3, তাহলে 3কে আমরা সামনে নিয়ে আসলাম। এরপরে আমাদের ব্যাসার্ধ নির্ণয় ত্রুটি হইতে পারে ডেল আর, আর ব্যাসার্ধর যে পরিমাপটা সেটা হচ্ছে আমাদের আর ইন্টু কত করলাম, 100 করলাম, তাহলে আলটিমেটলি আমরা আনসারটা পেয়ে যাবো, ঠিক আছে? ওকে, তাহলে দেখি 3 ইন্টু আমাদের পরিমাপে কতটুকু ত্রুটি হইতে পারে সেটা দেখতে পাচ্ছি 0.2, আর ব্যাসার্ধ কত সেটা হচ্ছে আমাদের 2.5 ইন্টু কত 100, তাহলে এখান থেকে আলটিমেটলি আমার আনসারটা পেয়ে যাবো। আলটিমেটলি কী করবো, আনসারটা পেয়ে যাবো। সো দেখি 3 ইন্টু কী গেলো, হ্যাঁ 3 ইন্টু উপরে হচ্ছে আমাদের 0.2, নিচে হচ্ছে আমাদের 2.5 ইন্টু হচ্ছে কত 100, তাহলে আনসার পাচ্ছি 24%।
ঠিক আছে? ওকে, তো 24%, এই তো মানে আমরা নর্মালি যদি চিন্তা করি যে ব্যাসার্ধ নির্ণয় করতে আমাদের ত্রুটি হবে হচ্ছে 8%, আর যেহেতু ব্যাসার্ধ 3বার আছে তাহলে আমরা 3 দিয়ে গুণ করে দিব, তাহলে 3 আর 24% ভুল হইতে পারে। ঠিক আছে, আচ্ছা আগাই, এই যে 24%। ওকে, সো বলে দেওয়া আছে যে একটি রাশির প্রকৃত মান এবং পরিমাপ্য যে মানের পার্থক্যটা, মানে যেটা আসলে প্রকৃত মান, যেটা আসলে শুদ্ধ মান, আর আমি যেটা পরিমাপ করছি, এই দুটা যদি আমি পার্থক্য বের করি তাহলে আমি পেয়ে যাবো কতটুকু ত্রুটি করছি। তো এটাকে আমরা বলি পরম ত্রুটি। কোনো আপেক্ষ নিলাম না, সাপেক্ষ নিলাম না, এটাকে আমরা সিম্পলি আমরা বলবো কি বলবো বলো তো, সেটাকে আমরা বলবো হচ্ছে পরিমাপ্য, সেটাকে আমরা বলবো পরম ত্রুটি, সেটাকে আমরা কি বলবো, পরম ত্রুটি। এগুলো আসলে মেইনলি মুখস্থ জিনিসপাতি, সেই জন্য আমি একদম তাড়াহুড়ো করে চলে যাচ্ছি। তো দেখো বলে দেওয়া আছে আপেক্ষিক ত্রুটি যেটা আছে ওইটাকে যদি আমরা শতকরা ত্রুটির মধ্যে সম্পর্ক তৈরি করতে চাই, খুব ইজি বোঝা যায়। আপেক্ষিক ত্রুটি মানে কি, আমি যেটা পরিমাপ করতেছিলাম ওটা শুদ্ধ মানের সাপেক্ষে এটা কতটুকু ত্রুটি করছি, ওটা হচ্ছে আমাদের আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটিকে যদি 100 দ্বারা গুণ করে দিই তাহলে আমি শতকরায় পেয়ে যাবো কতটুকু ত্রুটি হইতে পারে। ঠিক আছে, তাহলে আপেক্ষিক ত্রুটি যেটা আছে ওটার সাথে 100 দ্বারা গুণ করে দিলে তাহলে সেটা পেয়ে যাবো আমরা কি বলতো, শতকরা ত্রুটি। সেটা কি পেয়ে যাবো, শতকরা ত্রুটি। ঠিক আছে, তো খুব বেশি এটা কঠিন কিছু না, জাস্ট সিম্পলি আমরা কি করবো, জাস্ট চিন্তা করলেই হচ্ছে আর কি। তো চলো আমরা আর কিছু জিনিস বাকি আছে, সো আগাই আমরা। সো বলে দেওয়া আছে যে নিক্তির সাহায্যে যদি ভর পরিমাপ করতে হয় তাহলে আমাদের কোন ত্রুটি পরিহার করা হয় আর কি। সো আমি আগেই বলছিলাম যে লেভেল করার ক্ষেত্রে আলটিমেটলি আমাদের যে কোনো জিনিস, সাপোজ হচ্ছে কোনো একটা জিনিসের কাটা আছে বা কাটা এরকম ধুলে, সো ওই ক্ষেত্রে আলটিমেটলি আমরা চিন্তা করবো এটাকে সুন্দর করে লেভেল যাতে করে রাখতে পারি। ঠিক আছে, সো নর্মালি একটু মুখস্থ করে নিবা, আমাদের যে লেভেল ত্রুটি আছে বা লেভেল যে করে রাখতে হয় সেক্ষেত্রে আলটিমেটলি আমাদের নিক্তিটা আসলে কাজে লাগে। নিক্তির ক্ষেত্রে আলটিমেটলি আমরা দেখতে পাই নিক্তি আসলে কি করে, দুইটা জিনিসের পরিমাপ করে, কারণ দাড়ি পাল্লার মতো কিছুটা, ঠিক না? সো এটাকে যদি আমি লেভেলে করে না রাখতে পারি, একই সমান বরাবর না রাখতে পারি, বা এই যে আমাদের যে সমান্তরাল, মানে এটাকে বলে ভূমি সমান্তরাল করে যা না রাখতে পারি, তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের সঠিক মান পাবো না। সো এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখবো যে নিক্তির ক্ষেত্রে আমাদের কি করতে হবে, লেভেল রাখতে হবে বা লেভেল ত্রুটি হইতে পারে আমাদের। ওকে, আগাই। বলে দেওয়া আছে যে লেভেল ত্রুটি কোন যন্ত্রের জন্য পরিহার করা প্রযোজ্য, খুব ইজিলি বুঝতে পারতো, সেটা হচ্ছে আমাদের নিক্তি। এরপরে নিচের কোনটি পর্যবেক্ষণজনিত ত্রুটি, সেম লম্বন ত্রুটি। দেখছো আমাদের এই জিনিসটা কিন্তু বারবার আসতেছে, এটাই কিন্তু চলে আসার সম্ভাবনা বেশি। এরপর আমার সবার লাস্টে কিছু 2টা বা 3টা স্লাইডই বাকি আছে, বা 2-3টা ম্যাথই আছে, এখান থেকে আর তেমন কঠিন কিছু আসে না। এখানে যেটা বলছে সেটা হচ্ছে আমাদের ব্যবহারিকের ক্ষেত্রে। ঠিক আছে, সো ব্যবহারিকের ক্ষেত্রে আমাদের কি আছে, যেমন আমাদেরকে বলতে পারে যে একটি স্ক্রু গজ যেটা আছে সেটা আমাদের লঘিষ্ঠ ধ্রুবক দেওয়া আছে। কি দেওয়া আছে, লঘিষ্ঠ ধ্রুবক, বা এটাকে আমরা বলি লঘিষ্ঠ গুণন। লঘিষ্ঠ ধ্রুবক বা কি লঘিষ্ঠ গুণন বলে দেওয়া আছে, এটা আমাদের 0.01 মিলিমিটার। তাহলে এটা ধরো ন্যূনতম কত বেদ মাপা যাবে বা কতটুকু দৈর্ঘ্য মাপা যাবে এটা আমাদেরকে বলে দিছে। ঠিক আছে, বা কতটুকু ব্যাসার্ধ ব্যাস মাপা যাবে। তো লঘিষ্ঠ গুণনের সঙ্গেই এটা যে যেটা মাপা যায়, যেটা একদম লিস্ট, যেটা একদম লিস্ট, যেটা একদম ন্যূনতম যেটা মাপা যায় সেটাকে আমরা বলি লঘিষ্ঠ ধ্রুবক, যেটাকে আমি কি বলি, লঘিষ্ঠ ধ্রুবক, লঘিষ্ঠ গুণন। সো আমাকে বলে দিছে 0.01 মিলিমিটার লঘিষ্ঠ গুণন, তাহলে সবচেয়ে কম মাপা যায় কোনটা, 0.01 মিলিমিটার। তাহলে 0.01 মিলিমিটার মাপা যায়, তাহলে 0.01 মিলিমিটার। তোমাকে জাস্ট কনফিউজ করতেছে আর কি, এটাকে আরও কি ক্যালকুলেশন করা যায় কিনা। সো আমাদের এটা হচ্ছে আনসার হবে কত, সি নাম্বার। আচ্ছা, সো এবার আমরা এই কোশ্চেনটা দেখি, আমাদেরকে কি বলে দেওয়া আছে। আমাদেরকে বলে দেওয়া আছে যে ব্যবহারিক ক্লাসে একজন ছাত্র অবতল তলের বক্রতা ব্যাসার্ধ, অবতল তল যেটা আছে মানে স্ফেরোমিটার দিয়ে যেটা মাপে আর কি, সো বক্রতার ব্যাসার্ধ নির্ণয়কালে স্ফেরোমিটারের সাহায্যে সমতল এবং অবতল তলের রৈখিক স্কেলের পার্ট, কি বলছে, রৈখিক স্কেল যেটা আছে ওই রৈখিক স্কেলের পার্ট পাইছে হচ্ছে, একটা হচ্ছে আমাদের সমতলের জন্য 9 মিলিমিটার, আর হচ্ছে বক্রতলের জন্য হচ্ছে 6 মিলিমিটার। কি পাইছে, রৈখিক স্কেলের পার্ট পাইছে। আচ্ছা, সো বৃত্তাকার স্কেলের পার্ট যেটা পাইছে, একটা পাইছে হচ্ছে 96 আর একটা পাইছে হচ্ছে 33। বুঝতে পারতেছো, প্রথমটা হচ্ছে সমতলের জন্য, পরটা হচ্ছে অবতলের জন্য। ঠিক আছে, সো বলছে যে বৃত্তাকার স্কেলের সংখ্যা যদি হয় 100, 3 পায়ের মধ্যবর্তী দূরত্ব যদি হয় হচ্ছে 40 মিলিমিটার, তাহলে বলছে যে অবতল তলের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। আর একটা জিনিস বলে দেওয়া আছে যে স্ফেরোমিটারের যে পিচ যেটা আছে, পিচ হচ্ছে 1 মিলিমিটার। এটা সিলাট বোর্ড 23 সালে আসা কোশ্চেন। সো এর চেয়ে বেশি আসলে কঠিন কোশ্চেন করবে না, সত্য কথা। এটাই আসলে কাইন্ড অফ আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে এই ম্যাথটা করলে স্ফেরোমিটার জিনিসপাতিগুলো বুঝে যাবা। সো স্ফেরোমিটারের সাহায্যে বক্রতার ব্যাসার্ধ আর কীভাবে বের করে, সেটা সূত্র হচ্ছে আমাদের সিম্পলি এরকম যে d² ভাগ হচ্ছে আমাদের 6h প্লাস h/2। এখন এইচটা কি, এইচটা সিম্পলি হচ্ছে আমাদের অবতল যে তল আছে আর আমাদের যে সমতল তল আছে ওই দুইটার মধ্যবর্তী ডিস্টেন্স। ঠিক আছে, সো ওই ডিস্টেন্সগুলো বের করার জন্য আমাদের ডাটাগুলো দেওয়া আছে। আর ডিটা হচ্ছে আমাদের যে স্ফেরোমিটারের 3টা পা আছে, এরকম 3টা পা আছে, ঠিক না? এই 3টা পায়ের মাঝখানে সাপোজ একটা পা হচ্ছে আমাদের এইটা, আরেকটা পা হচ্ছে আমাদের এইটা, আরেকটা পা হচ্ছে আমাদের এইটা। এগুলাকে আমাদের কি করতে হয়, একটা কাগজ আছে, কাগজের মধ্যে হচ্ছে কি করতে হয়, চাপা দিতে হয়। চাপা দিলে এরকম আসলে 3টা দাগ তৈরি হয়, এখানে একটা দাগ, এখানে একটা দাগ, এখানে একটা দাগ।
তো এইটার দূরত্বটাকে আমরা ধরলাম সাপোজ D1, এইটার দূরত্বটাকে সাপোজ D2, আর এইটার দূরত্বটাকে ধরলাম D3। এই তিনটার যে গড় আছে, এই দুইটার গড় করলেই আলটিমেটলি আমরা পেয়ে যাব দুইটার অ্যাভারেজলি দুইটা কাটার মধ্যবর্তী ডিস্টেন্স। এটাই আমাদেরকে বলে দেওয়া আছে। দেখো মধ্যবর্তী গড় দূরত্ব সেটা হচ্ছে আমাদের 40 মিলিমিটার। তাহলে এই যে D যেটা আছে এটা হবে আমাদের কত, 40 মিলিমিটার। মেইন কাহিনী হচ্ছে আমাদের এইচটা বের করা, অবতল আর যে আমাদের সমতল আছে এর মধ্যবর্তী ডিস্টেন্সটা বের করা। তো সবার আগে আমরা যেটা বের করব যে আমাদের সাপোজ আমাদের যদি স্ক্রু গজ বা স্ফেরোমিটারের সাহায্যেই আমরা নর্মালি আসলে কীভাবে বের করি, কী কী জিনিস বের করি। সো নর্মালি সাপোজ ওইটার জন্য আসলে আমাদের যে ডিস্টেন্সটা যেটা বের করতে পারি, সেই ডিস্টেন্সটা সেটা ইজিকুলটা আমরা কী বের করি জানো, ডিস্টেন্সটা L ইজিকুলটা আমরা বের করি হচ্ছে রৈখিক স্কেলের পার্ট। সাপোজ ওইটা ইজিকুল টু প্লাস হচ্ছে M, মানে আমরা চিহ্নগুলো তো ডিফারেন্ট দিতে পারি, ঠিক না। সো M হচ্ছে আমাদের রৈখিক স্কেল পার্ট, ইন্টু হচ্ছে আমাদের LC হচ্ছে আমাদের লঘিষ্ঠ গুণন। LC মানে কি, লঘিষ্ঠ গুণন, ঠিক আছে। সো লঘিষ্ঠ গুণনের সাথে আমরা যদি বৃত্তাকার স্কেল পার্ট, সাপোজ এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করলাম, এটাকে বলতে পারি কি, বৃত্তাকার স্কেল পার্ট। সো লিখে ফেলো, এটা হচ্ছে আমাদের রৈখিক স্কেল, এটা হচ্ছে আমাদের লঘিষ্ঠ গুণন, এটা হচ্ছে আমাদের বৃত্তাকার স্কেল পার্ট। এটা যদি যোগ করে দেই তাহলে আলটিমেটলি আমাদের মূল যে আসলে যে দূরত্বটা বা মূল যে পার্টটা সেটা আমরা পেয়ে যাই। সো এখন আমাদের কাছে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আমাদের সমতল দর্পণের ক্ষেত্রে কত হবে, আর একটা পাবো হচ্ছে আমাদের কি বলতো বক্রতলের ক্ষেত্রে বা অবতল দর্পণের ক্ষেত্রে কত পাবো, ঠিক আছে। তো সবার আগে আমরা যেটা বের করবো সেটা হচ্ছে আমাদের রৈখিক স্কেল, সমতল। আর আগে আমরা বের করবো সমতল যে তল আছে ওই তলের যে ডিস্টেন্সটা, ঠিক আছে। তো সমতলের জন্য আলটিমেটলি এটাকে আমরা বলবো এলপি মানে কি, মানে প্লেন যে তল আছে ওইটা আসলে কতটুকু ডিস্টেন্স একটা যে কোনো একটা রেফারেন্স ফ্রেম থেকে। সো সাপোজ এটা যেগুলো হচ্ছে মূল স্কেল পার্ট কত দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের 9 মিলিমিটার, ওকে। প্লাস লঘিষ্ঠ কোণন তো বের করি নাই। সো লঘিষ্ঠ কোণনের ক্ষেত্রে খুব সিম্পল কথা, লঘিষ্ঠ কোণন এলসি ইজগুলো উপরে হবে আমাদের পিচ, আর নিচে হবে কি জানো, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে এটার মান কত হয় বলতো, পিচ কত দেওয়া আছে বলতো, পিচ দেওয়া আছে 1 মিলিমিটার, ওকে। বৃত্তাকার স্কেলের পার্ট কত দেওয়া আছে বলতো, দেওয়া আছে যে 100। বৃত্তাকার স্কেলের পার্ট বা বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত দেওয়া আছে, 100টা। তাহলে আমরা 100 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে আনসার কত পাচ্ছি, আনসার পাচ্ছি হচ্ছে 0.01 মিলিমিটার, ঠিক না, 0.01 মিলিমিটার, ঠিক না। সো এইটাই জাস্ট আমরা এখানে বসাই দিব, 0.01 মিলিমিটার ইন্টু হচ্ছে আমাদের বৃত্তাকার স্কেলের পার্ট। সমতল দর্পণের ক্ষেত্রে বৃত্তাকার স্কেলের পার্ট দেওয়া আছে 96, তাহলে আমরা 96 বসাই দিলাম। তো আলটিমেটলি পেয়ে গেলাম যে আমাদের যে কোনো একটা রেফারেন্স ফ্রেম থেকে, উপরে যে রেফারেন্স ফ্রেম আছে ওইটা থেকে আমাদের সমতল যে দর্পণ আছে বা সমতল যে তল আছে ওইটার মধ্যবর্তী ডিস্টেন্স সেটা পাচ্ছে কত, 9 + 0.01 ইন্টু হচ্ছে 96, তাহলে আনসার হচ্ছে 9.96 মিলিমিটার। এবার আমরা দেখব যে অবতল যে তল আছে ওইটার কতটুকু ডিস্টেন্স। সো অবতলের ক্ষেত্রে আলটিমেটলি আমরা কি করব, কনকেভ সি দ্বারা প্রকাশ করলাম। এটার জন্য আসলে রৈখিক স্কেল হচ্ছে দেওয়া আছে, রৈখিক স্কেল পার্ট দেওয়া আছে 6 মিলিমিটার, প্লাস হচ্ছে আমাদের লঘিষ্ঠ কোণ সেটা তো 0.01ই হবে, ইন্টু হচ্ছে বৃত্তাকার স্কেল পার্ট দেওয়া আছে কত, 33। তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা পার্ট পেয়ে যাবো কত, 6 + 0.01 ইন্টু হচ্ছে 33, তাহলে আনসার পাচ্ছে কত, 633, ঠিক আছে। আচ্ছা, এবার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি, ব্যাপারটা কি করতে একটু বোঝার চেষ্টা করি। সাপোজ আমরা যদি একটু চিত্রটা আঁকি স্ফেরোমিটারের ক্ষেত্রে, সো এইটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে আমাদের সমতল পাত, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের কি বলতো, এই যে কনকেভ যে পার্টটা আছে, কনকেভ অবতল যে পার্টটা আছে এইটা। তো সাপোজ আমাদের যে কোনো একটা রেফারেন্স ফ্রেম, সাপোজ এই রেফারেন্স ফ্রেম থেকে আমাদের এই পার্টটুকু যেটা হচ্ছে আমাদের একদম সমতল পাতের যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত পাইলাম, সাপোজ হচ্ছে 9.96 পাইলাম, ঠিক আছে। এইটার থেকে আমরা যেটা পাইছি যে এই রেফারেন্স ফ্রেম থেকে যে অবতল পাত আছে, অবতল পাত বলতে আমাদের এই যে কনকেভ যেটা আছে পাতের যে ডিস্টেন্স সেটা পাইছি হচ্ছে 6.33, এটা কত পাইছি 6.33 মিলিমিটার। এখন আমরা বলতে হবে যে আমাদের এই অবতল পাত আর এই যে সমতল পাত আছে এই দুটার মধ্যে ডিস্টেন্স কীভাবে বের করব, ইজি না। পুরাটা থেকে এই 6.33 বাদ দিয়ে দেবো, পুরাটা থেকে 6.33 বাদ দিলে আমরা এই পার্টটুকু পেয়ে যাবো। এইটা হয়ে গেছে আমাদের কি বলতো এইচ, এটা হয়ে গেছে কি আমাদের এইচ, এই এইচটা এখানে বসাই দিব। তাহলে দেখো এইচটা বের করার জন্য কি করতে হবে, এই যে এলপি থেকে এলসি বাদ দিয়ে দেবো। তাহলে এইচ বের করার জন্য এলপি কত, এলপি হচ্ছে 9.96 ভাগ মাইনাস হচ্ছে 6.33 মিলিমিটার, ঠিক আছে। তাহলে আমরা 9.96 মাইনাস হচ্ছে 6.33, তাহলে আনসার পাচ্ছি হচ্ছে 3.63 মিলিমিটার। তাহলে এই এইচটা আমরা কোথায় বসাই দেবো, এই যে এইখানে বসাই দিলে আনসারটা পেয়ে যাবো। দেখি তো, উপরে হচ্ছে আমাদের 40 স্কোয়ার, নিচে হচ্ছে 6 ইন্টু এইচ মানে কত 3.63, প্লাস হচ্ছে উপরে হচ্ছে 3.63 ভাগ হচ্ছে আমাদের 2, তাহলে আনসার পাচ্ছে হচ্ছে 75.2
277 বা 76 মিলিমিটার। তাহলে আনসার কোনটার সাথে মিলতেছে বলো তো? আনসার পাচ্ছি হচ্ছে 276 মিলিমিটার, ঠিক না? মিলিমিটার, সবগুলো মিলিমিটারে বসাইছি, তাহলে আমাদের আনসার হবে 1 নাম্বারটা, ঠিক না? 1 নাম্বারটা, তাহলে আমরা আনসারটা মিলিয়ে ফেলি, এই যে এক্স্যাক্টলি 1 নাম্বারটার সাথে মিলে গেছে, ঠিক আছে? সো এতটুকুই ছিল আমাদের যে আমাদের প্রথম চ্যাপ্টার যে এমসিকিউ, যেটা থেকে আমরা দেখতে পাইছি যে বোর্ডের অ্যানালাইসিস করে এই এমসিকিউগুলাই বেশি আসছে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের এমসিকিউ সিরিজের প্রথম চ্যাপ্টারের উপর এমসিকিউ, ঠিক আছে? এই তো। সো আমরা বাকি যে চ্যাপ্টারগুলো আছে ওইখান থেকে আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করবো যে ওইখান থেকে আসলে বোর্ডে কতটা কঠিন কোশ্চেন আসছে, কেমন ধরনের কোশ্চেন আসছে, ওগুলো টাইপ ওয়াইজ ভাগ করে ওইগুলো আমরা সিলেবাসটা কমপ্লিট করার চেষ্টা করবো, ঠিক আছে? তো দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে।